নিউজিল্যান্ডের দ্বিতীয় সারি দলের সাথে বাংলাদেশ পারে না। বাংলাদেশ ভারতের সাথে কিভাবে পারবে, ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার সাথে কিভাবে পারবে? এই দ্বিতীয় সারির দলটাকে বাংলাদেশ হারাইতে পারে নাই, তাও আবার টার্গেট ছিল মাত্র 248। বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের প্লেয়ারদের শরীরে জুত নাই, সংসারেও মন নাই। আফসোস, আফসোস, আফসোস। ক্যাপ্টেনের কাজ হচ্ছে সামনে থেকে দলকে লিড করে ম্যাচ জিতানো, আর বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ একেবারে সামনে থেকে দলকে হারিয়ে চলে এসেছেন। যেই খেলাটা খেললো বাংলাদেশ, 248 রানের টার্গেট, এই টার্গেটটা একেবারেই সম্ভব ছিল, একেবারেই অসম্ভব কোনো কিছু ছিল না, একেবারেই অসম্ভব কিছু ছিল না। ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে যে মানে ডিম পাড়া মুরগি না, মুরগির যখন ডিম পাড়ার সময় হয় সে তখন ছোটাছুটি শুরু করে, জায়গা খুঁজে পায় না কোথায় ডিমটা পারবে। মেহেদী হাসান মিরাজ যখন ক্রিজে নামার পর থেকে তার মানে ব্যাটিংয়ে তার কেমন জানি একটা অস্থির ভাব, মনে হয় যে কোনো কিছু নাই, মানে কোনো কিছু একটা সে চাপে রাখছে, হয়তো তার পাইছে, সে যাইতে পারতেছে না, চাপে রাখছে, একটু চিপ্পা রয়েছে, একটু অস্থির ভাব, কিংবা তার একটা ডিম পাড়ার সময় সে ডিম পাড়ার জায়গা পাইতেছে না, মানে কোনো একটা সামথিং রং, কোনো একটা কিছু তার হচ্ছে না। ম্যাচটা মানে বাংলাদেশের এই ম্যাচ যদি না জিতে, তাহলে কোন ম্যাচ জিতবে? বাংলাদেশ অলওয়েজ 250 রান পর্যন্ত পারে, 250-এর উপরে হয়ে গেলে বাংলাদেশ সেই ম্যাচ মেন্টালি বাংলাদেশ হেরে যায়। আর মেন্টালি যখন হেরে যায় তখন আপনার খেলার মাঠেও হেরে যায়। কিন্তু আজকে তো 250 হয় নাই, 247 রান হয়েছিল, 48 রানের টার্গেট ছিল, সেইখানে বাংলাদেশ কেন হারলো? দেখেন, এক কথায় যদি আমি বলি, প্রপার মানে খেলার যে ধরন ছিল সেই ধরনে বাংলাদেশের ভুল ছিল। মানে আমার ভাষায় আমি যেটাকে বলি যে বাংলাদেশের প্লেয়ারদের সংসারে মন নাই, দেওয়া নয়া ফয়দা আছে, কিংবা বাংলাদেশের প্লেয়ারদের আসলে শরীরে জুত নেই, দেওয়া নয়া ফয়দা আছে। আফসোস, আফসোস, তাদেরকে দেশের বাড়ি পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। মানে টোটাল খেলাটার পর্যবেক্ষণ হচ্ছে, আমার ভাষায় যেটা আমি বলি, বাংলাদেশের প্লেয়ারদের সংসারে মন নাই, শরীরে জুত নেই, দেওয়া নয়া ফয়দা আছে, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাই আম কাঁঠাল খাওয়াইতে হবে। কেন এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার একটাই কারণ যে এই ম্যাচে আকাশচুম্বী রানের তারা ছিল না, পাহাড় সমান রানের তারা ছিল না, টার্গেট ছিল না। এই ম্যাচ বাংলাদেশ শুরুতে যেভাবে খেলছিল, তানজিদ হাসান তামিম আউট হওয়ার পরে সাইফ হাসান যেভাবে নড়ছিল, তানজিদ হাসান তামিমের পরে আবার শুরুতেই নাজমুল হোসেন শান্ত 2টি উইকেট পরপর পড়ে গেছে। তারপরে যে লিটন কুমার দাস এবং সাইফ হাসান যেভাবে দলের হালটা ধরেছে, সে যেভাবে রান বাংলাদেশ তুলছিল, 2টো উইকেট তেমন আহামরি কিছু না, দেখেই মনে হচ্ছিল যে বাংলাদেশ প্রপার ট্র্যাকে আছে, সঠিক ট্র্যাকেই আছে। বাংলাদেশ এই ম্যাচ হয়তো 40 থেকে 45 ওভারে জিতে যাবে, এরকম একটা আভাস কিন্তু মিলছিল। কখন মিলছিল? সাইফ হাসান এবং লিটন কুমার দাসের ব্যাটিং দেখে। কিন্তু সেখানে সাইফ হাসান এত ফর্মে থাকা, এত টাচে থাকা একজন ব্যাটসম্যান এভাবে উপরে উঠিয়ে দিল কেন বলটাকে, আমার মাথায় আসলো না। কারণ এটা তো টি-20 ম্যাচ না, রানের অনেক তারাও নাই, পাহাড় সমান রানের তারাও নাই। তো সেই জায়গায় কেন এইভাবে শটটা খেলে নিজের উইকেটটা বিলিয়ে আসলো, সেটা আমার মাথায় আসে না। তারপরে আমি যদি বলি, সাইফ হাসানের পরে লিটন কুমার দাস যথেষ্ট ভালোভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একটা অসাধারণ ডেলিভারি ছিল, যেটা ইনসুইংয়ের ছিল, অফ ব্রেক ছিল,
ওই বলে পরাস্ত হয়ে লিটন কুমার দাস আউট হয়ে যায়। লিটন কুমার দাস 4 রানের জন্য অর্ধশতক পূরণ করতে পারে নাই, কিন্তু সাইফ হাসান কিন্তু এর আগে অর্ধশতক পূরণ করেছিল। কিন্তু সেইখান থেকে যে পতন শুরু হলো বাংলাদেশ ব্যাটিং লাইনের, যে কি নাম আফিফ হোসেন, ওকে কেন যে দলে রাখা হয় সেটা আমার মাথায় আসে না। ও আজকে মনে হয় 27 রান করেছে। রানটা বড় কথা না, বড় কথা হচ্ছে তার যে ইম্প্যাক্ট ছিল ম্যাচে, মানে জয়ের জন্য কতটুকু খেলেছে, কিংবা সেট হওয়ার পরে যেভাবে সে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসছে, এটা আসলে হয় না। এবং সে এর আগে কয়েকটা বলে যেভাবে পরাস্ত হয়েছে, মানে একেবারে খুবই খারাপ লাগেছে দেখতে। তো আফিফ হোসেন ধ্রুবর কাছ থেকে আমি খুব বেশি আশাও করিনি। পরবর্তীতে লিটন কুমার দাস আউট, আফিফ হোসেন ধ্রুব আউট, তাওহিদ হৃদয় যখন থেকে নেমেছিল ওই যে সাইফ হাসানের পরে, তখন কিন্তু সে দলকে ভালো একটা শুরু এনে দিয়েছিল, যে আস্তে আস্তে খেলছিল, খুব বেশি রিস্কি শটও খেলছিল না, খুব বেশি স্লগ করছিল না, ব্লকও করছিল না, মোটামুটি বলের সাথে রানের একটা সামঞ্জস্য রেখে কিন্তু সে খেলছিল। কিন্তু পরবর্তীতে যখন আফিফ হোসেন ধ্রুব আউট হওয়ার পরে ক্রিজে আসে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তখন আসলে এভাবে ডিম পাড়া মুরগির মতো অস্থিরতা করার কোনোই প্রয়োজন ছিল না। যেখানে তাওহিদ হৃদয় খেলছে, ভালো খেলছে, দলের মানে রিকোয়ার্ড রান রেটটাও খুব বেশি ছিল না, রান টপকাতে হবে পাহাড় সমান সেটাও ছিল না, দেখে শুনে খেললেই আসলে ম্যাচটা জিতা যেত। 10 ওভারে মনে করেন যে 50 বলে 65 রানে, এমন একটা ইয়ে ছিল, এটা তো নর্মালি জিততে পারে, তাই না? তো সেইখানে মেহেদী হাসান মিরাজ আসলে তার নিজের উইকেটটা অফ স্টাম্পের বাইরের একটা বল চিকি শট খেলতে গিয়ে কিপারের কাছে যেভাবে তুলে দিল, সেটা আসলে সমালোচনার দাবি রাখে মেহেদী হাসান মিরাজের। তো ক্যাপ্টেন দলকে সামনে থেকে লিড করা হচ্ছে তার দায়িত্ব, তো সামনে থেকে যেভাবে সে আউটটা হলো সেটা আসলে খুবই বেমানান, বেখাপ্পা লেগেছে। পরবর্তীতে আসলে আর তাহিদ হৃদয়ের সাথে কেউ ওইভাবে সঙ্গ দিতে পারে নাই, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন কিংবা তাসকিন আহমেদকেও দিতে পারে নাই। পরবর্তীতে যতটুকু সম্ভব ছিল তাহিদ হৃদয়ের রানটাকে এগিয়ে নিয়ে গেছে, এছাড়া আসলে কিছু হয় নাই 119-20 পর্যন্ত। আসলে লাস্ট উইকেট যখন ছিল তখন তাহিদ হৃদয় আউট হয়, ক্যাচ আউট, মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়, কারণ তার হাতে আর কোনো মানে অন্য আর কোনো কিছু ছিল না, যেহেতু লাস্ট উইকেট চলে আসছে, তাকে রিস্ক নিতেই হতো, এছাড়া কিছু করার ছিল না। তো এই ছিল বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লে। আমার কাছে মনে হয় যে শান্ত যেভাবে আউট হয়েছে প্রশ্নবিদ্ধ, তারপরে মিরাজ যেভাবে আউট হয়েছে প্রশ্নবিদ্ধ, এই দুইটা উইকেট খুব বেশি দায়ী আজকের ম্যাচে হারার জন্য। শান্ত এবং মিরাজ দুইটাই কিন্তু একবারে পক 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 করে কথার ভিতরে লাগাই দাও, একেবারে খই ফোটে মুখে, কিন্তু খেলার মাঠে লাড্ডু। বিশেষ করে মিরাজ, শান্ত আর হচ্ছে আপনার আফিফ হোসেন ধ্রুব যেভাবে আউটগুলো হয়েছে, হয় না। তারপর সাইফ হাসানও রান করার পরে এভাবে হয় না। লিটন কুমার দাস ভালো একটা বলে আউট হয়েছে, আমার কোনো অভিযোগ নাই তার আউট নিয়ে। এই ছিল অবস্থা। আর বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্টে যে ওদেরকে 147 রানে আটকে রেখেছে, সেটার জন্য কৃতিত্ব দিতে হবে শরীফুল ইসলামকে। যথেষ্ট ভালো বল করেছে, উইকেটও পেয়েছে, 2টা রানও চেক দিয়েছে, 10 ওভারে মাত্র 27 রান দিয়েছিল। তাসকিন আহমেদ একটু খরচে হলো, ভালো বল করেছে, উইকেটও নিয়েছে। নাহিদ রানা কিছুটা খরচে ছিল, তাছাড়া ঠিকঠাক ছিল। মেহেদী হাসান মিরাজ অ্যাভারেজ, রিশাদ হোসেন অ্যাভারেজ বল করেছে। তো বাংলাদেশের বলাররা যাই করেছে, ব্যাটিংদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ আসলে ম্যাচটা হেরেছে। এ নিয়ে দেখা যাক, প্রথম ম্যাচে হেরেছে, এরপরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা। ঘুরে দাঁড়ানো বলতে ম্যাচ জিততে পারে কিনা, ঘুরে দাঁড়াতে গেলে যদি ঘুরে দাঁড়াই থাকে তাহলে তার হবে না। আফসোস, দেওয়া নয় হয় দাসে। আপনি যদি দেওয়া না হন, সংসারে মন না থাকে, শরীরে জুত না থাকে, দেশের বাড়ি চলে যান, যে আম কাঁঠাল খান, আর নাহলে সাবস্ক্রাইবটা করে দেন।